বলছি এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্মও নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে। রাজনীতির চূড়ান্ত হিসাব নেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। 15 বছরের কোনো কিছু আনকাউন্টেবল যাবে না। প্রফেসর ইউনূস যুগান্তকারী নির্দেশনা দিয়েছে, অসাধারণ কিছু কাজ করছে। দেখেন, যখনই ইউনূস বিএনপির সেই লন্ডন সমঝোতা থেকে বের হয়ে এসেছে, তখনই প্রফেসর ইউনূস অসাধারণ কাজ করা শুরু করেছে। বিএনপির খপ্পরে পড়ে ধ্বংসের পথে গিয়েছিলেন। এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে, এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়ে অনেক বড় হয়েছে অনেক কিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে। প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূস তিনি লড়ে চড়ে বসেছে। প্রদর্শক শ্রোতা, আমরা অনেক দলই দেখেছি আসলে ডক্টর ইউনূসকে ব্যবহার করার জন্য অনেক কৌশল করেছে, কিন্তু তাদের চিন্তাধারাকে সব শেষ করে দিল ডক্টর ইউনূস। প্রদর্শক শ্রোতা, ডক্টর ইউনূস হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নেবে কখন আমরা কল্পনা করতে পারিনি। প্রদর্শক শ্রোতা, হয়তো আমার কথা বুঝতে পারতেছেন না, তো অবশ্যই সামনে ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর একটি কথা, এই ভিডিওতে বিশেষ করে বিএনপিকে উদ্দেশ্য করে কয়েকটি ফুটেজ নিয়ে হাজির হয়েছি। প্রদর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি। চলুন। রাজনীতির চূড়ান্ত হিসাব নেবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে। 15 বছরের কোনো কিছু আনকাউন্টেবল যাবে না। প্রফেসর ইউনূস যুগান্তকারী নির্দেশনা দিয়েছে, অসাধারণ কিছু কাজ করছে। দেখেন, যখনই ইউনূস বিএনপির সেই লন্ডন সমঝোতা থেকে বের হয়ে এসেছে, তখনই প্রফেসর ইউনূস অসাধারণ কাজ করা শুরু করেছে। বিএনপির খপ্পরে পড়ে ধ্বংসের পথে গিয়েছিলেন, কিন্তু এখন লাইনে এসেছেন। 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা করার নির্দেশ প্রধান উপদেষ্টা। এর মানে রাজনীতির চূড়ান্ত হিসাব নেবেন। এবং বিএনপি কি আকাম করেছিল বিএনপির ইতিহাসে, এটা ইউনূস সরকার নেবে না, কিন্তু এটা বের হয়ে যাবে, এটা আসবে, এটা নিয়ে গবেষণা হবে। আওয়ামী লীগের 15 বছরের আকামের উপর থিসিস হবে, বিএনপির আকামের উপর থিসিস হবে। বিএনপির শুধু গত 1 বছরের আকাম না, বিএনপি 91 থেকে 96 কি করেছে, 2001 থেকে 2006 তারেক রহমান কত টাকা চান্দা খেয়েছে, কোন কোন জায়গাতে, কোন কোন পেট্রোল পাম্প থেকে কত পার্সেন্ট নিয়েছে, সব কিছুর হিসাব আসবে। তারেক রহমান পেট্রোল পাম্প থেকে 10% চাঁদাবাজি খাইতেন, সব জায়গা থেকে। গিয়াসউদ্দিন মাহমুদরা, এমন কোন জায়গা নাই যেখান থেকে তারেক রহমান 10% চাঁদা না খাইতেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে তারেক রহমান মজলুম এই সেন্সে তিনি চাঁদা খাইতেন 10%, কিন্তু প্রচার হতো যে তিনি চাঁদা খান 90%। কারণ তার যে লোক, তারা 90 টাকা উঠিয়ে তাকে দিতে 10 টাকা, আর বাকিগুলো তারা নিজেরা খাইতো। মানে তারেক রহমান বিএনপির পান্ডাদের নির্দেশ দিতেন যে অমুক জায়গা থেকে 10% চাঁদা আনো, মানে 100 টাকায় 10 টাকা আনো। ওরা আনতো মনে করেন যে 80 টাকা 90 টাকা, তারপর বাকিটা ওরা খেতো, আর 10 টাকা দিত তারেক রহমানকে। এই দিক থেকে তারেক রহমান মজলুম। হোয়াটএভার, প্রফেসর ইউনূস 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা করার নির্দেশ দিয়েছেন। এর মানে শুধু জুলাই গণঅভ্যুত্থান না, সবকিছুর হিসাব প্রফেসর ইউনূস নেবে। এটা যেরকম হবে, এর সাথে প্যারালালি দেখবেন যে বিএনপির আকামের হিসাব হবে। আবরার ফাহাদের পরিবারকে ডেকে কথা বলছেন, সাক্ষাৎ করছেন, এই অসাধারণ কাজগুলো প্রফেসর ইউনূস শুরু করেছেন। আবরার ফাহাদের শাহাদাত বাংলাদেশে হাসিনার পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আমি একটু বলি কিভাবে। আবরার ফাহাদের হত্যার পরে এই বইটা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। সেটা ছিল আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য এবং ছাত্রলীগের জন্য বড় ধাক্কা। অনেক চেষ্টা করেছিল বইটা প্রতিষ্ঠা পেতে, কিন্তু পারেনি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নূর বা বিভিন্ন ছাত্র, এই আসিফ নাহিদ, ওরা মুভ করতে পেরেছিল আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করার মাধ্যমে। ওইটা সুযোগ নিয়েছিল শিবিরেই মূলত আসিফ নাহিদদের মাধ্যমে ছাত্রশক্তি করিয়েছিল, টাকা পয়সা দিয়ে নানান ভাবে। এভাবে ধীরে 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 শিবির ক্যাম্পাসে অনেক কিছু করতে পেরেছে, যেটা আবরার ফাহাদের মৃত্যু না হলে সেই সুযোগই পেত। এবং ওরই ধারাবাহিকতা এক পর্যায়ে হাসিনার পতন। ক্যাম্পাসগুলোতে শিবির নির্যাতন বা নানান কিছুতে আবরার ফাহাদের মৃত্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা আল্লাহর রহমত। মানে আসলে ওদের কপালে বিপদ আছে, এই জন্য। আবার যারা হত্যা করেছে তাদের সবাই এখন ফাঁসির সেলে আছে, তারাও তো আবার রক্ষা পাচ্ছে না। এরকম আবরার ফাহাদের পরিবার
তাদেরকে ডেকে দেখেন জামাত ইসলামের মহাসমাবেশে আবরার ফাহাদের পরিবার যায়, বুঝতে হবে জিনিসটা কি। আবরার ফাহাদ আসলেই শিবির। শিবির হত্যার পরিণতি কি হতে পারে ক্লিয়ার? হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে শিবির হত্যা করে, আর শিবির হত্যার কথা এখন আবার বলছে ছাত্রদল। ওদের যে কি হবে। 15 বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা করে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, এটা অসাধারণ। এর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস রাজনীতির চূড়ান্ত হিসাব নিকাশ নেবেন, সব হিসাব নিকাশ চুকাবেন, এবং এই ঘটনার প্যারালাল বিএনপির সব আকামের প্রোফাইলিং করা হবে। 24 জুলাই ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশ রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতি নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। তো এইভাবে তালিকা করা, এটা দেখেন একে একে আওয়ামী লীগের হাত পা যেভাবে বাধা হচ্ছে, কোনোদিন আর আওয়ামী লীগ পেতে পারবে না, কোনোদিন না। আন্তর্জাতিকভাবে অলরেডি গণহত্যাকারী দল হিসেবে হাসিনা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত। আপনারা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রিপোর্ট দেখেছেন যে হাসিনা গণহত্যাকারীর নির্দেশদাতা। আল জাজিরা রিপোর্ট দেখেছেন, বিবিসি, আল জাজিরা, অমুক তমুক, কত কিছু। কি হচ্ছে? হাসিনার রাস্তা সারা পৃথিবীতে বন্ধ হয়ে যাচ্ছে। ভারতেও এখন আর মুভ করতে পারছে না। আওয়ামী লীগের লোকজন একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিল দিল্লিতে, কিন্তু মোদী করতে দেয়নি। তার মানে মোদী যদি করতে না দেয়, ভারতে বসে রাজনীতি করতে দিবে না, জাস্ট কোন রকম জীবন নিয়ে আসো থাকো, তাও আবার কখন ফেরত দেয় বলা যায় না। তাহলে বুঝলেন যে এদের সারা পৃথিবী বন্ধ। আর বাংলাদেশে সব আকামের প্রোফাইলিং করে এমন অবস্থা করা হবে, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না। আজকে যে আওয়ামী লীগের সেক্রেটারি বয়স 25 বছর, এর জীবদ্দশায় আওয়ামী লীগ ফিরতে পারবে না। 75 বছর বাঁচলো, এর জীবনে আওয়ামী লীগ নৌকায় ভোট দেওয়ার মতো কোনো পরিবেশ আসবে না। এটা আমরা হতে দিব না, ক্লিয়ার কথা। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, যারা আওয়ামী লীগ করেছে, যারা পালিয়েছে, তাদের লাশ বাংলাদেশে আসবে না, মানুষ জুতো মারবে লাশে, এবং এদের অনেকের ভাগ্যে জানাজা জুটবে না। হিন্দু রীতিতে পোড়ানো হতে পারে, অথবা মেডিকেল কলেজে এদের লাশ পড়ে থাকবে, এক পর্যায়ে কঙ্কাল হয়ে মেডিকেল স্টুডেন্টরা ওই লাশ দিয়ে, ওই কঙ্কাল দিয়ে গবেষণা করবে বা তাদের যে পড়াশোনা সেটা চালাবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এই অনু সরকার একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আওয়ামী লীগের হাত পা চূড়ান্ত ভাবে বাধা হচ্ছে। এদের আর কোনো অপশন থাকছে না। নিষিদ্ধ তো করা হয়েছে, নিষিদ্ধ না করলেও এদের রাজনীতি আর ফিরত না। প্রধান উপদেষ্টা ছাত্রলীগ সন্ত্রাস সামনে বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে 24 জুলাই গণঅভ্যুত্থান আগে আওয়ামী লীগ সংগঠন দলীয় সন্ত্রাসীদের হামলা নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনায় তদন্তের অনুরোধ জানায় শহীদ আবরার ফাহাদের পরিবার। হ্যাঁ, এটাই হবে। এতে দেখবেন যে আওয়ামী লীগের ওই শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বিচার তো ট্রাইব্যুনালে হবে। এর বাইরে আওয়ামী লীগের একদম উপজেলা পর্যায় পর্যন্ত যারা আকাম করেছে প্রত্যেকের গড়ে 10 বছর করে জেল হবে। প্রত্যেকের এতগুলো মামলা আছে বা এতগুলো মামলা করার সুযোগ রয়েছে। অতএব সব দিক থেকে আওয়ামী লীগের রাস্তা বন্ধ। আওয়ামী লীগ কিন্তু পালাতে শুরু করেছে। দর্শক, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট, আওয়ামী লীগের অফিসিয়াল টেলিগ্রাম ও ফেসবুক চ্যানেল ছাড়া নিরাপত্তার সাথে সব টেলিগ্রাম গ্রুপ কর্মীরা লিভ করুন। মানে যে যারা অবস্থান থেকে পালাও, সব জায়গায় নাকি বিএনপি জামাত ঢুকে গেছে। ইমানরা কি করে বিএনপি কে রক্ষা করবে? হাসিনা বিএনপি কে বুইড়া আঙ্গুল দেখায় কি বলছে জানেন? শুনেন হাসিনা কি বলছে বিএনপিদের সম্পর্কে। আমার কথা হচ্ছে, এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই। ওদের সে ধর্ম নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে। এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে, এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়ে অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেইমানি দালালি। শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না। তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সুন্দর না? মহাসুন্দর। আজ হোক কাল হোক ডক্টর ইউনূসকে রিমুভ করা হবে। ঠিক যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিমুভ করা হবে, বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ। এখন ভারতের নিযুক্ত কেউ ধরে নেন বিএনপি, ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত। আমি বিএনপির হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, বিএনপি যদি দেশের নিয়ন্ত্রণে আসে, দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে তছনছ হবে। ভারতীয়রা হাসিনার আমলে যতগুলো করিডোর নিয়েছে, ওই করিডোর তারা আবার ব্যবহার করা শুরু করবে। বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে, ভারতের মিলিটারি ইকুইপমেন্ট গুলো এদিক থেকে ওদিকে যাবে।
বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই এই 12 লক্ষ রোহিঙ্গাদের বার্মায়ও ফেরত দিতে দেয়া যাবে না। এবং বাংলাদেশের মসজিদগুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে, ঠিক ভারতে এখন যেভাবে পড়ছে, কারণ বাংলাদেশের বাইতুল মোকাররমের নিচেও তারা রাম মন্দির খুঁজে বের করবে। এবং আপনারা বলবেন কেন বিএনপি আছে না? না, বিএনপি কোনো কাজে আসবে না। একটা কথা আপনাকে আমি বলি, বিএনপি কেন কাজে আসবে না? একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যর্থ হয়, একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনার কিছুই করতে পারে নাই, হাসিনা কিছুই করতে পারে নাই। আপনি কি জানেন বিএনপি কে আমার বা আপনার চেয়ে দর্শকবৃন্দ হাসিনা বেশি চিনতেন? কেন চিনতেন জানেন? হাসিনা শিমুল বিশ্বাসকে ডাক দিয়ে বলতে, খালেদা জিয়া কখন টয়লেটে গেছে আমারে জানাবি, মিনিট সেকেন্ড। শিমুল বিশ্বাস দৌড়িয়ে গিয়া এই ইনফরমেশনটা ওইখানে দিত। খায়রুল কবির খোকনের স্ত্রীকে ফোন করে বলতো, হয় বেবি বেগম জিয়া লিপস্টিক লাগাইছে, এটার কালার কি, আমারে তাড়াতাড়ি জানা। খায়রুল কবির খোকনের বউ দৌড়িয়ে যায় বলে দিত। গোরখদক আব্বাস তার বউ আফরোজাকে বলতো, তাই বেগম জিয়া আজকে কোন রঙের শাড়ি পরছে, সে এখন কার লগে কথা বলবে। আফরোজা আব্বাস দৌড়ে যায় গণভবনে, হাসিনার কোলে বৈশা ভজন গাইতো এবং বইলা দিত খালেদা জিয়া কোন শাড়ি পরছে। গোরখদক আব্বাসরা ডাকতো। বিএনপি যেই মুহূর্তে বলতো ঈদের পরে আন্দোলন হবে, বেগম জিয়া বলছেন ঈদের পরে আন্দোলন হবে, দৌড়ে যায় বিএনপির কাছে সাদেক হোসেন কোকা, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু গণভবনে মিটিং এ বসতো। এখন গণভবনে যখন মিটিং এ বসতো, ওই মিটিংটা কেমন হতো? লর্ড ক্লাইভের সাথে মীর জাফররা যখন মিটিং এ বসতো, বাংলার সাথে কিভাবে বেইমানি করা যায়, সিরাজউদ্দৌলার সাথে কিভাবে বেইমানি করা যায়, বাংলা বিহার উড়িষ্যার সাথে কিভাবে বেইমানি করা যায়, হাসিনা কাছে বসে দেখেছে বিএনপির বেইমানি। হাসিনা শেখ নিজে দেখেছে, সে বিএনপির মির্জা ফাকরে সে কিনছে, সাদেক হোসেন খোকাকে সে কিনছে, আমির খসরু মাহমুদকে সে কিনছে, রজনী সাহকে সে কিনছে, জিএম কাদেরকে সে কিনছে, মেজর খালেদ এরশাদের সেক্রেটারি ছিল তাকে সে কিনছে। তো বিএনপি কে আব্দুল আওয়াল মিন্টুকে সে কিনছে। তো বিএনপি কে হাসিনার চাইতে ভালো তো আর অন্য কেউ চিনে না। হাসিনা চিনে যে বিএনপির কারা কি। হাসিনা জানতো বিএনপি আন্দোলন করতে পারবে না, কারণ শিমুল বিশ্বাস দৌড়ে আইসা বলতো যে এই হয়েছে, এসে বলতো খালেদা জিয়া যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত। এখন আজকে তাদের সাথে এইসব গুন্ডার সাথে, ও আরেকটা কথা, আরো একজন দিত, রুমিন ফারহানা, সে দিত, দৌড়ে যায় বলতো এই হয়েছে, বা খালেদা জিয়া এটা বলতে পারে। তারেক জিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, তারেক জিয়ার সাথে কি কথা হয়েছে সে বলে দিত, সানা ওবায়দ এসে বলে দিত। হাসিনা পারেও, হাসিনা পারে না এমন কিছু নাই, প্রত্যেকটা তথ্য জেনে নিত। এবং রয়্যাল লোকজনরা, রাজেশ অগ্নিহোত্রী, তারপরে ভারতের হাইকমিশনার যারা ছিল, আমি বিক্রম মিশ্রির কথা বলছি না, তার আগে হর্ষবর্ধন শ্রীংলা, তারপরে প্রণয় ভার্মা, এর মধ্যে আরেকজন কে ছিল, এরা সবাই জানতো যে বেগম জিয়ার ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজ। সাইদ ইস্কান্দার যখন বিএনপি যখন ক্ষমতায়, সাইদ ইস্কান্দার নিজে আওয়ামী লীগের কাছে, রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিচ্ছে। তো হাসিনা শেখ এগুলো জানার পরে বলছে এসব বেঈমানরা কি করে বিএনপি কে রক্ষা করবে। এবং হাসিনা যখন এসব ব্যাপারে সে শিওর হলো, তখন হাসিনা বিএনপি কে বুইড়া আঙ্গুল দেখায় কি বলছে জানেন? শুনেন হাসিনা কি বলছে বিএনপিদের সম্পর্কে পার্লামেন্টে। তাও আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, ওদের সে ধর্মও নাই, ওদের সে ধর্ম নাই মাননীয় স্পিকার। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নাই। ওরা চুরি, লণ্ঠন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না। ওদের নেতা থেকে শুরু করে সবই তো, এবং সৃষ্টি যে করেছে। শুনেছেন? ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না, ওদের ভিতরে কোনো ঈমান কাজ করে না, ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না। ওদের ভিতরে শুধু কাজ করে নেমোখারামি, বেঈমানি, দেশদ্রোহিতা, মুনাফিকি, ফাসিকি, এগুলো ওদের মধ্যে কাজ করে। হাসিনা বলছে, কেন বলছে জানেন? হাসিনার চেয়ে ভালো আর কে জানে। এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসায় বসাইয়া কলা খাওয়াইছে, বলছে তোমার ব্যক্তিগত খোঁজখবর নেব। এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করেছে। কেমনে পালন করেছে জানেন? পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি। মির্জা ফাক সে বলছে আন্দোলনে লক্ষ লক্ষ লোক তার সামনে, যেখানে লক্ষ লক্ষ লোকের শক্তি তাকে বলিয়ান করবে, বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো। মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছে তোমরা মুনাফিকের গোষ্ঠী, তোমরা ফাসিকের গোষ্ঠী, তোমরা বেঈমান, তোমাদের ভিতরে কোনো ইমানদারিত্ব নাই, আনুগত্য নাই, তোমাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই, তোমরা হচ্ছে বেঈমানের দল। এবং এই বেঈমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে, এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল। অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু।
মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি। শুনেছেন, উনি টের পেয়েছে, উনি টের পেয়ে গেছে যে বিএনপির এরা মুনাফেক, এদের কোনো আনুগত্য নাই, এদের কোনো অস্তিত্ব নাই, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো উদারতা নাই, এদের কোনো ঈমান নাই, এরা বেঈমান। এরা বলেছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনেন। বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে। আগে বেগম জিয়া কি বলে এটা শুনেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যায়, তারা আজকে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল? মির্জা ফাক। আবার আমি ভিডিওটা চালাবো একটু দেখেন। জিয়াউর রহমান বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো। সেজন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ এগিয়ে যায়, তারা আজকে ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে সরিয়ে দিই। দেখেছেন বেগম জিয়া পিছনে মির্জা ফাক বসে বসে চশমা মুছে। এই বেগম জিয়া এটা বলেছে, ঠিক আছে, বেগম জিয়া এটা বলেছে। এখন দেখেন তার দলের মহাসচিব মির্জা ফাক সে নিজে কি বলে। শহীদ হোসেন জিয়া রহমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে যদি 2015 সালে হতো, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না, তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সুন্দর না? মহাসুন্দর বিএনপির মহাসচিব, এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে। তারেক রহমান বলছে দিল্লি নয়, পিন্ডি নয়। আমি কথাটাকে হুবহু বলতে চাই, আমি মিস করতে চাই না। তারেক রহমান বলছে, তারেক রহমান বলতেও তো একটা কথা, তো একটু ঠিক মতো বলি। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আমার কি প্রশংসা করা উচিত না? ওকে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। 54 বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে, ঠিক আছে? গত 54 বছরে পিন্ডি, রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না, এখনো সে ওই ভারতের যে ন্যারেটিভ পিন্ডি, ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচ্চাধন তারেক রহমান লন্ডনে বসে আছে। তারেক রহমান সাহেব, আপনার কি মনে নাই রাওয়ালপিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না? পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ। এখন আপনি পিন্ডি ধরে আছেন। পিন্ডি তো ইন্ডিয়ান ন্যারেটিভ, আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন। এবং আপনার তথাকথিত পিন্ডি গত 54 বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই। তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই। এখন আপনি পিন্ডির নাম নেন কেন? পিন্ডি তো গত 54 বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই। গত 54 বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয়, আপনি তো দিতে পারবেন না। তারেক রহমান, আপনি কেন লোকজনের সাথে ইন্টারভিউতে যান না? আপনি জানেন আপনার লেখাপড়া নাই। অনেকে বলে আপনি ম্যাচিউরড হয়েছেন, অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন। কি লেখাপড়া করেছেন? গত 54 বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান, পিন্ডি তো এখন নাই। পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না। পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না, আইন প্রণয়ন হয় রাজধানীতে। তো আপনি এটা নিয়ে কি বলছেন? পিন্ডি নয়, দিল্লি নয়, আপনি পিন্ডিটাই আগে বললেন। যে পিন্ডি, যে পাকিস্তান গত 54 বছরে বাংলাদেশের কোন জায়গায় ইন্টারফেয়ার করে নাই, সে পিন্ডি নাকি? পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও? নাই তো। আপনি পিন্ডির নাম নিলেন কেন? ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে, ইন্ডিয়ার দেওয়া লাইনটা আপনাকে পড়তে হবে, দিল্লি নয়, পিন্ডি নয়। কে দিছে? মাহদি আমিন। আপনি কি ওই ইদানিং সালাউদ্দিন আর মাহদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন, নাকি স্পিচ রাইটার ওই বলো দেখানো আছে? দিল্লি নয়, পিন্ডি নয়। তারেক রহমান সাহেব, আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীতে টকার না, টকারদের লোকজন মনে রাখবে না। কাকে মনে রাখবে জানেন? ডুয়ার। আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন? আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন, তাও আপনার প্রতি না, আপনার মা এবং আপনার বাবার প্রতি, স্পেশালি আপনার বাবার প্রতি। এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি। আপনি ওই জনপ্রিয়তাটাকে গত 16 বছর কাজে লাগান নাই, গত 9-10 মাসে কাজে লাগান নাই। আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশে। ওই থিওরিটা কি? আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায়। আপনার মতো কপটদকহীন একটা কাপুরুষ গত 16 বছরে এই বক্তব্য দিতে পারেন নাই। বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে, আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে, ভারতের হয়ে, আজকে ওই লোকগুলোর কাছে বশ্যতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন। পিন্ডি নয়, দিল্লি নয়। প্রদর্শক শ্রোতা, আপনারা একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক শ্রোতা, এই ভিডিওগুলো দেখার পরে আপনারা এখান থেকে কি বুঝলেন, কি জানলেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।